আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অত্যন্ত সুন্দর, নিরাপদ এবং নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পেরেছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, যেটি এই ঈদের ছুটিতে একটা ঘটনা ঘটেছে। আপনারা হয়তো অনেকেই এ ব্যাপারে লক্ষ্য করেছেন। বিষয়টা হচ্ছে শামসুজ্জামান দুদু। চিনলেন না তো? শামসুজ্জামান দুদুকে তো আপনারা চিনেন নাই। ওই যে মুতকাণ্ডের দুদু ভাই আর কি, শামসুজ্জামান দুদু ভাই, অর্থাৎ যিনি মুতে সমগ্র বাংলাদেশ ভাসিয়ে দিতে চেয়েছিলেন, তার বিষয়ে একটি কথা বলবো। তার আগে আরো একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে গতকাল যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বাংলাদেশে, এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বিভিন্ন জনমানুষের সাথে, সুবিধা বঞ্চিত মানুষের সাথে এবং বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সাথে তিনি বসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যাদের কারণে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, নির্বাচন করতে পেরেছেন, বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেয়েছেন, সেই শহীদদের পরিবারের কারোর সাথে তিনি বসার সুযোগ পান নাই। এরকমই হয়, যারা তাদের জীবন দিয়ে আরেকজনের জন্য জায়গা করে দেন, সুযোগ করে দেন, অপরচুনিটি এনে দেন, যুগে যুগে ইতিহাসে এটাই প্রমাণ করে যে তারা তাদেরকে বেমালুম ভুলে যায়, প্রকারান্তরে কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে বেইমানিও করে, বিশ্বাসঘাতকতাও করে। প্রধানমন্ত্রীর এই কাজটি করা মোটেই উচিত হয়েছে বলে বিশ্লেষক মহল মনে করছে না, কারণ তার হাজারো কর্মব্যস্ততার ভিতরেও অন্তত কালকের দিনে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেল দ্বিতীয়বারের মতো, তাদের পরিবারের সাথে একটু সময় যদি প্রধানমন্ত্রী দিতেন, এটি তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয়ে হতো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। যাই হোক, প্রধানমন্ত্রী সেটি করেন নাই, হয়তো পরের বার তিনি করবেন। এখন ওই দুদু ভাইয়ের ওই কথায় আমরা ফিরে যাই। দুদু ভাই গত কয়েকদিন আগে এই ঈদের ছুটি হবার পরে জামাতের কর্নেল আব্দুল বাতেন, যিনি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে পরাজিত করে তিনি সেখানে এমপি হয়েছেন, সেই কর্নেল আব্দুল বাতেনের সাথে আমাদের ওই মুতকাণ্ডের দুদু ভাই তিনি একটা টক শোতে গিয়েছিলেন। টক শোতে গিয়ে সেখানে টক শোর বিষয় নির্ধারিত ছিল বাংলাদেশের বর্তমান দুর্নীতি, সুশাসন এবং এই যে সীমাহীন খুন, ধর্ষণ, এইগুলো সম্পর্কে কিভাবে এখান থেকে একটা রেমিডিয়েশন পাওয়া যায়, কিভাবে এখান থেকে ফিরে আসা যায়, এই বিষয়ে একটা আলোচনা ছিল। যথারীতি দুইজন আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে বিএনপিকে অনেকটাই বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয়, কারণ বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলোও বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। যার কারণে যখনই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এখন তো জামাত ইসলাম এনসিপি, এই বিষয়গুলো যখন অ্যাড্রেস করতে যায়, এই বিষয়গুলো যখন তারা তুলে ধরতে যায়, এই যুক্তিগুলো যখন তারা তুলে ধরে, তখন তো আসলে বিএনপির এখানে আর কিচ্ছু বলার থাকে না। তাদের ওইখানে নীরব আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতান্তর থাকে না, কারণ এটি তো অহরহ চোখের সামনে ঘটছে। আর ঠিক বিএনপি এই মক্ষম সময়টাতেই একটা অন্য একটা ইস্যুকে নিয়ে এসে এই বিষয়টাকে ধামাচাপা দিতে চায়। সেটা কি? ৭১ ইস্যুকে মুহূর্তের ভিতরে ওইখানে ৭১ ইস্যু সামনে নিয়ে আসে। জামাত হলে তাকে তখন ৭১-এর পরাজিত শক্তি এইগুলো বলে ঘায়েল করতে চায়, এনসিপি হলেও ৭১-এর পরাজিত শক্তির সাথে তারা আতাত করেছে এইগুলো বলে ঘায়েল করতে চায়। রাজনৈতিক কৌশলটা কি হয়েছে দেখেছেন? আপনি ধর্ষণ করেন, খুন করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, কোনো অসুবিধা নেই, যেন সমস্ত অসুবিধা ৭১-এর পক্ষে থাকলেই এগুলো সব জায়েজ। আচ্ছা, ৭১-এর পক্ষে এই মুহূর্তে কে নাই বাংলাদেশে বলেন তো? বরং যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নয়। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ।
এখন তাদের এই ভারতের দালালিগিরি, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই কয়েকটা জিনিস ঢাকতে গিয়ে তারা ওইখানে চলে যায়, ৭১ ইস্যুতে চলে যায়। অন্যজনকে বেকায়দায়, কর্নেল আব্দুল বাতেন, সে তো কর্নেল মানুষ ছিলেন, তিনি তো আর ৭১-এর বিপক্ষে নন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তিনি সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য। তাকে যখন ওই কথা বলেছে, তখন কর্নেল আব্দুল বাতেল দুদুকে একেবারে টুটি চেপে ধরেছে, মুহূর্তের ভিতরে এমন টুটি চেপে ধরেছে যে আপনি আলোচনা চলছে একটা বিষয়ে, এখানে আপনি কেন ৭১ টানলেন? ৭১ এখানে কি হবে? ৭১ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি একটা বিষয়কে কোথায় কোথায় ৭১ টেনে আনেন। বাংলাদেশে কে এই মুহূর্তে ৭১-এর বিপক্ষে? আপনি ৭১-এর পক্ষ বিপক্ষ এই বিভাজন টেনে ১৭ বছর শেখ হাসিনা দেশটাকে গোলামীর রাজ্যে পরিণত করেছিল, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আপনি এখন সেই বিষয়গুলো সামনে আনছেন, মানুষের বর্তমান সমস্যার সমাধান করতে না পেরে, বর্তমানের হাজারো সমস্যা জিয়ে রেখে আপনি ৭১-কে সামনে নিয়ে আসছেন। এখানে কি ৭১ প্রাসঙ্গিক ছিল? দুদুভাই তো কর্নেল আব্দুল বাতেনের এই যুক্তির কাছে এখানেও তিনি হেরে গেলেন। হেরে যেয়ে তিনি তো রীতিমতো এবার মুতে দিলেন, একেবারে মুতে ভাসায় দিলেন। কিভাবে ভাসালেন? মুহূর্তের ভিতরে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে, কন্ট্রোল না করতে পেরে আব্দুল বাতেনের উপরে তিনি খেপে গেলেন এবং সেখানে রীতিমতো গালিগালাজ পর্যন্ত করলেন, সালা, এরকম, মানে ভারতে, পুরো ভারতীয়, একেবারে ভারতীয় ভাষায় তিনি সালা, সালা কোন দেশের লোকে বলে? ওই ভারতের লোক বলে। দুদু ভাইয়ের যদি শিকড় অনুসন্ধান করতে যাওয়া যায়, তার ভাষাতেই বলে দিচ্ছে সে ওই পারের লোক, সে এই পারের লোক নয়, সে বাংলাদেশের লোক নয়। সালা, এটা কোন শব্দ, কোন দেশের ভাষা? ওই দেশের ভাষা, ওই দেশের লোক সালা বলে। তখন সে কর্নেল আব্দুল বাতেনকে এইভাবে সালা ৭১, সালা পাকিস্তানের দালাল, এইভাবে পুরা ভারতীয় ভাষায়। পরে কর্নেল আব্দুল বাতেনকে তিনি আরো মারমুখী আচরণ যখন করলেন, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নয়, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নন। তিনি বলেন মুখ সামলিয়ে কথা বলবেন, আঙ্গুল নিচু করে কথা বলবেন। তার মানে দুদু যে সরকারি দলের কেউ, হোমরা চোমরা, এর কোনো পাত্তাই দেন নাই। দুদুকে তিনি একেবারে টুটি চেপে ধরে তাকে মুতিয়ে ছেড়েছেন ওখানে। এখন আমরা একটু বলি আসেন, এই যে দুদু আসলে কি মুক্তিযুদ্ধের কেউ? না, এই দুদু কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। এই দুদু মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 16 বছর এবং তিনি ওই সময় কমিউনিস্ট পার্টি করতেন। সেই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ওই সময় নাম ছিল জাতীয় ছাত্র দল। এরপরে তিনি স্বাধীনতার প্রায় 8 বছর পরে 1979 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই দলে যোগদান করেন। ছাত্র দলে 1979 সালে ছাত্র দল প্রতিষ্ঠা হবার পরে, আগে কি ছিল? আগে সে কিন্তু কমিউনিস্ট পার্টি করত এবং তারা পূর্ব পাকিস্তানের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, ওই রাষ্ট্রের অখণ্ডতা চাওয়ার জন্য তারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এমনকি এই পশ্চিম পাকিস্তান কমিউনিস্ট পার্টি, অর্থাৎ এই জাতীয় ছাত্র দল যেটা দুদুভাই করতেন, এরা যে শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাই নয়, স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হবার পরে এই দুদু ভাইয়ের দল, অর্থাৎ দুদু ভাইয়েরা, তারা জুলফিকার আলী ভুট্টোর কাছে ওই সময় চিঠি লিখে অস্ত্র চেয়েছিল আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করার জন্য। এই সেই দুদু। আরো মজার ব্যাপার হচ্ছে, এই দুদু 1991 সালে যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল, তখন কিন্তু তিনি এই মুক্তিযুদ্ধ কার্ড খেলেন নাই, ৭১ কার্ড খেলেন নাই। কারণ কি? কারণ তখন তিনি ওই দলের এমপি ছিলেন। 2001 সালে জামাত বিএনপি জোট হবার পরেও দুদু ভাই কোনোদিন এই কার্ড খেলেন নাই। কারণ কি? তখনও বিএনপি জামাত জোট ছিল এবং তিনি ওই দলের এমপি ছিলেন। হঠাৎ করে 17 বছর পাঁচুটি খাওয়ার পরে, কানছুটি খাওয়ার পরে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আর বিএনপি আর দুদুভাই তো তার পদবি, তার এমপি তো কোনো কিছুই পান নাই, সব কিছু হারিয়েছেন, তার কোনো অর্জন নাই। তিনি এখন ব্যর্থ মনোরথ নিয়ে বিএনপির ভাঙা কলস বাজাতে গিয়ে তিনি এখন এইবার এই সময়ে এসে, যেহেতু তার দল তাকে মূল্যায়ন করে নাই, তিনি এমপি হতে পারেন নাই, তিনি মন্ত্রী পরিষদে জায়গা পান নাই টেকনোক্রেট কোটায়, এখন তিনি ৭১ কার্ড খেলছেন মূলত নিজের কিছু সস্তা ফাঁপা জনপ্রিয়তা দেখানোর জন্য, জনপ্রিয়তা পাবার জন্য। জনগণ কি মুতকাণ্ডের দুদু ভাইয়ের এই সস্তা জনপ্রিয়তার ফাঁপা বলিতে বিভ্রান্ত হবে? প্রিয় ভাই ও বোনেরা, মন্তব্যের ঘরে জানাবেন আপনাদের মতামত।
আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।